চলো আজকে আমাদের ক্লাসটা হবে, তোমরা জানো কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধন। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব যে কোন বিজ্ঞানীরা মূলত এই কাজের জন্য এগিয়ে আসলেন। খেয়াল রাখবে, দুজন বিজ্ঞানী, একজন হচ্ছেন বিজ্ঞানী লুইস, আরেকজন হচ্ছেন বিজ্ঞানী কোসেল। এই দুজনই প্রথমত, একজন লুইস আরেকজন কোসেল, এই দুজন বিজ্ঞানী প্রথমত কেমিক্যাল বন্ডিং এর পর্যালোচনা শুরু করেন এবং সেটাকে সংশোধনী করেন বিজ্ঞানী ল্যাংমুর। তিনি সেটাকে সংশোধনী করে আমাদের কাছে এই কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধনের এই টোটাল বিষয়টাকে প্রেজেন্ট করে। আমাদের এই চ্যাপ্টারে আলোচনা শুরু করতে গেলে প্রথমেই জানতে হবে যে মৌলের পরমাণুগুলো রাসায়নিক বন্ধনে অংশ নেয় কেন, বা রাসায়নিক বন্ধন গঠনের প্রবণতা দেখায় কেন। তাহলে প্রথম আমাদের জানতে হবে মৌলের পরমাণুগুলি রাসায়নিক বন্ধনে অংশ নেয় কেন। প্রথম এটা আমাদের জানতে হবে, রাসায়নিক বন্ধনে অংশ নেয় কেন। এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের স্মরণ করতে হবে যে সকল মৌলের পরমাণুই কি রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয়। আমাদের কাছে উত্তর দাঁড়াবে যে সকল মৌলের পরমাণু কিন্তু রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয় না। কারা অংশ নেয় না? নিষ্ক্রিয় মৌল যারা রয়েছে, নিষ্ক্রিয় মৌল বাদে বাকি সকল মৌল রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয়। বাকি সকল মৌল রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয়। রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয়। নিষ্ক্রিয় মৌল কারা আছে? নিষ্ক্রিয় মৌল আছে হিলিয়াম, নিয়ন, আমি যেগুলো নিচে ছিল আমি পাশে লিখছি জায়গাটা বাঁচানোর জন্য, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, আমরা জানি এদেরকে। এখন এই মৌলগুলোর মধ্যে আমরা যদি তাদের টোটাল ইলেকট্রন কাঠামো এবং সর্বোপরি আউটার মোস্ট অরবিটালের ইলেকট্রন কাঠামোকে যদি লক্ষ্য করি, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের হিসেবটা যদি আমরা করি, তাহলে আমরা দেখব হিলিয়ামের ক্ষেত্রে 2টো ইলেকট্রন আছে, আর হিলিয়াম বাদে বাকি যে মৌলগুলো আছে সবার সর্ববহিস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন বর্তমান আছে। তখন বিজ্ঞানীরা ধারণা করল যে এই নিষ্ক্রিয় মৌলগুলোর রাসায়নিক সুস্থিতির হয়তো অন্যতম কারণ সর্ববহিস্থ কক্ষে থাকা এই ইলেকট্রন সংখ্যা। তারা সিদ্ধান্ত করল যে কতগুলি মৌল সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন গঠনের মাধ্যমে সুস্থিতি লাভ করে, এটা একটা সিদ্ধান্ত। আর দ্বিতীয় আরেকটা সিদ্ধান্ত হলো কতগুলি মৌল
সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠনের মাধ্যমে সুস্থিতি লাভ করার চেষ্টা করে। অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌলগুলো যেহেতু সর্ববহিস্থ কক্ষে 2টো বা 8টা ইলেকট্রন থাকার কারণে তারা রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয় না, তার মানে তারা রাসায়নিকভাবে সুস্থিত। এই মৌলগুলো রাসায়নিকভাবে সুস্থিত, রাসায়নিকভাবে সুস্থিত। তাহলে অন্য মৌলগুলো যাদের সর্ববহিস্থ কক্ষে 2টো বা 8টা ইলেকট্রন নেই, তারা সুস্থিত নয়। তাহলে তারা যদি সুস্থিত হতে চায়, তাহলে কিছু মৌল চাইবে সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন করার, আর কিছু মৌল চাইবে সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন করার। এখন প্রশ্ন হলো, কারা সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন গঠন করতে চাইবে সুস্থিতির লাভের জন্য, আর কোন মৌলগুলো সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠন করার মধ্য দিয়ে সুস্থিতি লাভ করতে চাইবে? তো সেই উত্তরে দাঁড়াচ্ছে যে কোনো মৌলের নিকটে যে নিষ্ক্রিয় মৌল অবস্থান করে সেই মৌলটি তার ন্যায় সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন গঠনের চেষ্টা করে। অর্থাৎ এটাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে যাই, ধরো হাইড্রোজেন একটি মৌল, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 1। এখন হাইড্রোজেনের নিকটে কোন নিষ্ক্রিয় মৌল পড়ছে? না, হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল সেটা হলো হিলিয়াম। এখন আমাকে দেখতে হবে হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে। এর আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রন আছে 2টো। তাহলে হাইড্রোজেন সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন করতে চাইবে? হাইড্রোজেন একই কারণে সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন গঠনের চেষ্টা করে। আচ্ছা, আমি আরেকটি মৌলকে তুলে আনি। ধরো আমি নিলাম অক্সিজেনকে, যার পরমাণু ক্রমাঙ্ক 8। এখন এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি দাঁড়াবে? 1s2 2s2 2p4। অর্থাৎ তার ভ্যালেন্সি শেলে ইলেকট্রন কতগুলো দাঁড়াচ্ছে? ভ্যালেন্সি শেলে ইলেকট্রন দাঁড়াচ্ছে 6টা। এখন এ কার মতো গঠন কাঠামো লাভ করতে চাইবে? দেখো, হিলিয়ামের আগে থাকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে অক্সিজেনের আগে থাকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, আর অক্সিজেনের পরে থাকা নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10। আমাকে আগে খুঁজে দেখে নিতে হবে যে অক্সিজেন কার নিকটতম। তো পরমাণু ক্রমাঙ্ক যদি বিচার করি, ডিস্টেন্স 8 থেকে 2 এর যে ডিস্টেন্স 8 থেকে 10 অনেক কাছে। সুতরাং আমরা এখান থেকে সিদ্ধান্ত করতে পারি যে অক্সিজেন নিয়নের ন্যায় গঠন কাঠামো লাভ করবে। এর গঠন কাঠামো কি? এর হচ্ছে 1s2 2s2 2p6। অর্থাৎ এর সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। সুতরাং অক্সিজেন কিন্তু সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন করতে চাইবে? 8টা। সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠন করে সুস্থিত হবে।
তাহলে বিষয়টা দাঁড়ালো, একটা নিষ্ক্রিয় বাদে অন্য কোনো মৌলের সুস্থিতি লাভের জন্য এই দুটো ঘটনা দায়ী। প্রথম ঘটনা, সর্ববহিস্থ কক্ষে হয় দুটো করতে চাইবে ইলেকট্রন, অথবা সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠন করতে চাইবে। আদার্স মৌলগুলো ভালো করে লিখবে, দরকার হয় লেখাটা অফ রেখে ভালো করে শোনো, আমি লেখাটা পরে পাঠিয়ে দেবো। সর্ববহিস্থ কক্ষে দুটো বা সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন গঠন করার মধ্য দিয়ে আদার্স এলিমেন্টগুলো রাসায়নিকভাবে সুস্থিতি লাভের চেষ্টা করে। এই বিষয় দুটোকে দুটো সূত্রের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটা সূত্রের নাম হলো দ্বৈত সূত্র, অর্থাৎ এই সূত্রের মধ্যে কারা আসবে? এই সূত্রের মধ্যে আসবে যে মৌলগুলো সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন গঠনের মাধ্যমে সুস্থিতি লাভের চেষ্টা করে। আমি সূত্র এখানে মুখস্থ করতে বলছি না। হিলিয়ামের নিকটে থাকা 3টি মাত্র মৌল এই সূত্রকে ফলো করার চেষ্টা করে। এক হচ্ছে হাইড্রোজেন, 2 হচ্ছে লিথিয়াম, আর 3 হচ্ছে বেরিলিয়াম। এরাই একমাত্র সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন গঠনের মাধ্যমে সুস্থিতি লাভের চেষ্টা করে। সুস্থিতি লাভের চেষ্টা করে। এটা কোন সূত্রের মধ্যে চলে যাবে? এটা চলে যাবে দ্বৈত সূত্রের মধ্যে। ঠিক তেমনি আরেকটা সূত্র আমাদের কাছে চলে আসে, যার নাম অষ্টক সূত্র। এই সূত্রে কারা স্থান পাবে? এই সূত্রে স্থান পাবে আদার্স যত মৌল আছে, এই 3 জনকে বাদ রেখে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বাকি যতগুলো মৌল আছে সবাই চায় সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠনের মাধ্যমে রাসায়নিকভাবে সুস্থিতি লাভ করতে। তাহলে এটাকেও আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখার জন্য লিখব? লিখে রাখো যে কতগুলি মৌল সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গঠনের মাধ্যমে সুস্থিতি লাভের চেষ্টা করে। সুস্থিতি লাভের চেষ্টা করে। আর যারা কিনা 8টা ইলেকট্রন গঠনের মাধ্যমে এই সুস্থিতি লাভের চেষ্টা করে, তারা যে সূত্র মেনে চলে সেই সূত্রটাকেই বলা হয় কি? অষ্টক সূত্র। তাহলে প্রথমত আমরা জেনে নিলাম যে বিভিন্ন মৌলের পরমাণুগুলি রাসায়নিক বন্ধনে অংশ নেওয়ার প্রবণতা দেখায় কেন। তার উত্তর হলো, উত্তরটা খোঁজার জন্য প্রথমে আমরা চলে গেলাম নিষ্ক্রিয় মৌলের দিকে। আমরা নিষ্ক্রিয় মৌল যাদেরকে জানি তারা কেউ রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয় না। কেন অংশ নেয় না তার কারণ স্বরূপ জানলাম, একজনের অর্থাৎ হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন এবং হিলিয়াম বাদে বাকি নিষ্ক্রিয় মৌলগুলোর সর্ববহিস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন আছে। বিজ্ঞানীরা সিদ্ধান্ত করলো হয়তো এটাই কারণ। যদি সর্ববহিস্থ কক্ষে 2টো বা 8টা ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটা রাসায়নিকভাবে সুস্থিত হয়ে থাকে। যেহেতু আদার্স মৌলগুলোর সর্ববহিস্থ কক্ষে এই সংখ্যক ইলেকট্রন নেই, তাই তারা কেউই রাসায়নিকভাবে সুস্থিত নয়। তারা সুস্থিতি লাভের জন্য তারা এই 2টো বা 8টা ইলেকট্রন বানানোর চেষ্টায় মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেটা মেটাবে কি করে? এটা মেটাতে গিয়ে কারুর ধরো 2টো বা 8টার কম আছে, তারা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। কেউ কেউ বা সর্ববহিস্থ কক্ষে হয়তো এমন কম সংখ্যক ইলেকট্রন আছে যেটা ছেড়ে দিলে সে হয়তো তার আগের কক্ষটাকে সর্ববহিস্থ কক্ষ হিসেবে দেখাতে পারবে। অর্থাৎ আউটার মোস্ট শেলের ইলেকট্রন ছেড়ে দিলে পেনাল্টিমেট যে শেলটা
ঠিক তার আগের কক্ষটা, সেখানে হয়তো 8টা ইলেকট্রন আছে, সে সুস্থিতি লাভ করতে পারবে। তাহলে সর্ববহিস্থ কক্ষে 2টো বা 8টা না থাকলে কিভাবে তারা সেটা মেটাবে? আইদার ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন বর্জন করে। আর কিভাবে করতে পারে? হয়তো 2টো মৌলের পরমাণু তাদের যোজ্যতা কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রন এক জায়গায় দিয়ে তারা একটা জোড় বানালো, সেই জোড়টাকে দুজনেই সমানভাবে ব্যবহার করলো, এটাও হতে পারে। এই দুটো ঘটনা আমাদের 9-10 পর্যন্ত ছিল, কিন্তু এর পাশাপাশি আরো একটা কন্ডিশন এখানে আমাদের চলে আসবে। তো কি কি কন্ডিশনে একটা রিঅ্যাক্টিভ মৌল বা একটা সক্রিয় মৌল কি করে সে নিষ্ক্রিয় কাঠামো লাভ করতে পারে, এই টোটাল ঘটনাটাকে আমি 3টি বিষয়ের মধ্যে দিয়ে এখানে তুলে ধরি। তাহলে আমরা আলোচনায় চলে আসি যে কিভাবে একটি মৌল সুস্থিত হতে পারে। আমরা এটা জানার চেষ্টা করি। তো এটা জানতে গেলে আমরা জেনেছি যে সর্ববহিস্থ কক্ষে 2টো বা 8টা করেই সুস্থিত হবে, কিন্তু সেটা হবে কিভাবে? আমি 3টে কেসে সেটাকে ভেঙে দিই। 1 নম্বর, প্রথম বিষয়, মৌলের পরমাণুটি যোজ্যতা কক্ষ থেকে, মানে সর্ববহিস্থ কক্ষ থেকে, যোজ্যতা কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে, এই পদ্ধতিতে সে সর্ববহিস্থ কক্ষে 2টো বা 8টা ইলেকট্রন করতে পারে। সেকেন্ড পয়েন্ট, দুটি মৌলের পরমাণু যোজ্যতা কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রনকে ব্যবহার করে প্রথমে ইলেকট্রন জোড় গঠন এবং গঠিত ইলেকট্রন জোড়কে উভয়ে সমভাবে ব্যবহারের মাধ্যমে, এই দুটো কন্ডিশন আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি। এখানে থার্ড আরেকটা বিষয় আমাদের যুক্ত হবে, সেটা হচ্ছে একটি পরমাণু তার যোজ্যতা কক্ষস্থিত এক জোড়া ইলেকট্রনকে অপর পরমাণুতে দান করার মাধ্যমে। কিন্তু খেয়াল রাখবে, এই যে এখানে দান করার কথাটা বলা হয়েছে, এই দান করা মানে কিন্তু বর্জন করা নয়। নিজের আয়ত্তেই এক জোড়া ইলেকট্রন আছে, সেটা তার দিকে এগিয়ে দেওয়া। তার হয়তো 2টো ইলেকট্রনের দরকার। একজন তার যোজ্যতা কক্ষে তার নিজের স্টেবিলিটি আছে, তাকে স্টেবল অবশ্যই হতে হবে। একটা স্টেবল অবস্থায় থাকা কণা, তার দেখা গেল সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন পড়ে আছে, সে তখন এই 2টো ইলেকট্রনকে আরেকজনকে দান করতে পারবে। সে হয়তো আনস্টেবল। সে আনস্টেবল কেন?
তার হয়তো যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন কম আছে, দুটো পেলে সে স্টেবল হতে পারে। তো এই দান করা মানে পুরোপুরি এর যোজ্যতা কক্ষ থেকে একে পুরোপুরি দিয়ে দেবে না, ইলেকট্রন জোটটা একটু এগিয়ে রাখবে মাঝামাঝি পজিশনে, যাতে আনস্টেবল পরমাণুটা ওই দুটোকে ব্যবহার করে নিজে স্টেবল হতে পারে। আবার স্টেবল কণা তারও আয়ত্তে থাকলো দুটো ইলেকট্রন, সে তো পুরোপুরি ওকে দিয়ে দেয়নি, ফলে তারও স্টেবিলিটির ব্যাঘাত হবে না। এই তিনটে পদ্ধতিতে মূলত একটা মৌলের পরমাণু সুস্থিতি লাভ করতে পারে। তার মধ্যে প্রথম যে ঘটনাটা আমরা লিখেছি, এই যে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে, তোমরা জানো একটা পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে সে ক্যাটায়নে পরিণত হয়, একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে অ্যানায়নে পরিণত হয়। অর্থাৎ প্রথম শর্তে তৈরি হবে পরমাণু থেকে দুটো আয়ন, এই আয়নগুলো তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করবে সেটাকে বলা হবে আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধন। এখান থেকে আসবে আমাদের আয়নীয় বন্ধন। দ্বিতীয় কন্ডিশন যেটা এসছে আমাদের, সেখানে দুটো মৌলের পরমাণু যোজ্যতা কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রন ব্যবহার করে ইলেকট্রন জোড় গঠন করবে এবং গঠিত ইলেকট্রন জোড়কে উভয়ে সমভাবে ব্যবহার করবে। এর মধ্যে দিয়ে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। আর এই শেষের যে কন্ডিশন, যেখানে একজনই দুটো ইলেকট্রন এগিয়ে দিচ্ছে আরেকজন ইউজ করছে, এটাকে বলা হয়, এখান থেকে যে বন্ধনটা আসে তাকে বলা হয় অসমযোজী বন্ধন। ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড। স্যার স্টেবল কণা আর আনস্টেবল কণাটা আরেকবার একটু বোঝাবেন? স্টেবল কণা হচ্ছে তার সর্ববহিস্থ কক্ষে 8টা বা 2টো ইলেকট্রন আছে। এখন সেই অবস্থায় থেকেও তার সর্ববহিস্থ কক্ষে মনে করো এই 2টো ইলেকট্রন পড়ে আছে। আরেকজন আনস্টেবল, তার হয়তো যোজ্যতা কক্ষে স্টেবল হতে গিয়ে যে ইলেকট্রন দরকার তার চেয়ে 2টো কম আছে। আচ্ছা, একটা সিম্পল এক্সাম্পল বলি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। ধরো H+ লিখলাম। আচ্ছা, H+ এর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন কটা? এর কোনো ইলেকট্রন নেই, 0। তার মানে এটা স্টেবল না আনস্টেবল? এটা হচ্ছে আনস্টেবল অবস্থা। এখন হাইড্রোজেন যদি স্টেবল হতে চায় তাহলে তার সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকতে হবে? তাহলে তাকে স্টেবল হতে গেলে 2টো ইলেকট্রন থাকতে হবে। পাশে আমি আরেকটা যৌগকেই লিখে নিই, যদিও আমরা বন্ড করছি কিন্তু আমি বন্ডের প্রয়োগ ছাড়া তো এর উদাহরণ দেওয়া যাবে না। আমি অ্যামোনিয়া যৌগটাকে নিলাম, NH3। একটু হিসেব করে দেখে নাও, নাইট্রোজেন গ্রুপ 5 এর মৌল, ওর যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন থাকে। তো সেই 5টা ইলেকট্রন কোথায় কোথায় আছে? এই 5টা ইলেকট্রনের মধ্যে একটা এখানে, একটা এখানে, একটা এখানে বন্ড করেছে, আর 2টো এখানে পড়ে আছে। আর এই বন্ডগুলো হওয়ার সময় হাইড্রোজেন পরমাণুগুলো কিন্তু তাদের একটা করে ইলেকট্রন দিয়েছিল, যেটা আমরা ওই সমযোজ্যতার ওখানে অলরেডি লিখে ফেলেছি। এমত অবস্থায় যদি তোমাকে বলে নাইট্রোজেনের এখন বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন দাঁড়ালো, নাইট্রোজেনের বাইরে থাকা 3টে বন্ডের জন্য হলো 3 দুগুণী 6টা, আর এই যে 2টো পড়ে আছে এর জন্য 2টো, অর্থাৎ তার কিন্তু 8টা। তাহলে নাইট্রোজেন এখানে কি অবস্থায় আছে? স্টেবল অবস্থায় আছে। কিন্তু পাশে দেখছে হাইড্রোজেন আনস্টেবল অবস্থায় পড়ে আছে। তখন নাইট্রোজেন হাইড্রোজেনকে বলল যে এই যে 2টো ইলেকট্রন আমার পড়ে আছে যেটা বন্ডিং এ পার্টিসিপেট করেনি, এটা তুমি ইউজ করো। কিভাবে ইউজটা হচ্ছে? ইউজটা হচ্ছে এই যে H+ আর এই যে এখানে থাকা নাইট্রোজেন,
তার এই ইলেকট্রন দুটোকে এরকম মাঝখানে রেখে দিয়েছে। এটা এসছে কোথার থেকে? নাইট্রোজেন থেকে। তার সঙ্গে অলরেডি 3টে হাইড্রোজেনের বন্ড আছে। এই রকম ক্ষেত্রে এই যে বন্ধনের জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের এই অসমযোজী বন্ধনের বিষয়। তো যাই হোক, এই বিষয়টা আরো পরিষ্কার হবে যখন আমরা অসমযোজী বন্ধন করব, কারণ বন্ধনই শিখিনি অথচ আমরা যৌগ নিয়ে তার এক্সাম্পল ব্যাখ্যা করছি। নর্মাল কথা হচ্ছে একজন স্টেবল, তার ভ্যালেন্সি শেলে দুটো আনইউজড ইলেকট্রন পড়ে আছে, আরেকজন আনস্টেবল, তার দুটো দরকার। সেই স্টেবল কণা আনইউজড ইলেকট্রন দুটোকে ওই আনস্টেবল কণার দিকে এগিয়ে দেবে তার অষ্টক পূর্তি ঘটানোর জন্য। সেই টাইপের বন্ডকে বলা হয় অসমযোজী বন্ধন। শেষ নয়, এর পাশাপাশি এই যে বন্ড কটা হিসেব হলো, সবগুলো কিন্তু ইলেকট্রন গ্রহণ বর্জনের উপর দাঁড়িয়ে। ফোর্থ আরেকটি পয়েন্ট আছে, বন্ড আছে, যে বন্ডটা ইলেকট্রন গ্রহণ বর্জনের দ্বারা হয় না, তার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমাদের এটাও পড়তে হবে। এবং ফিফথ আরেকটি বন্ধন আছে, সেটা হচ্ছে ধাতব বন্ধন। অর্থাৎ আমাদের টোটাল এই 5টা বন্ধন নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আলোচনা সবসময় শুরু হয় কোনো একটার থেকে, আর সেই একটার জায়গায় আমরা তুলে আনবো যাকে, সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। আমাদের আজকে প্রথম আলোচনার বিষয় হবে আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধন। ক্লাস করতে গিয়ে যদি কোনো জায়গায় অসুবিধা বোধ হয়, আমাকে অ্যাট দ্যাট মোমেন্ট তোমরা মাইক্রোফোন অন করে জিজ্ঞেস করে নেবে। আমরা চেষ্টা করব বিষয়টা ক্লিয়ার করতে করতে এগিয়ে যাওয়ার, কারণ অনলাইন পড়া তো, এতে একটু অসুবিধা বোধ হয়। আর পড়বে নিজস্ব প্রচেষ্টায়। মোবাইল চালিয়ে ঘুমিয়ে পড়া, চোখে জল দিয়ে নিয়ে বসবে, যেন কোনো অবস্থায় কনসেন্ট্রেশনে সামান্যতম বিঘ্ন না ঘটে। আমরা চলে আসি আয়নিক বন্ড আমরা কাকে বলবো। আমরা যা শিখেছি তার উপর দাঁড়িয়ে বলি যে কেবলমাত্র নিকটতম নিষ্ক্রিয়, আমি খুব ছোট করে সংজ্ঞাটা তুলে ধরি, আমাদের সংজ্ঞা লাগবে না। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ন্যায়, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস লাভের উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে দুটি মৌলের পরমাণু, দুটি মৌলের পরমাণু যোজ্যতা কক্ষ থেকে যথাক্রমে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যে দুটি বিপরীত আধানগ্রস্ত, বিপরীত আধানগ্রস্ত কণা উৎপন্ন করে তারা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা মিলিত হয়ে যে বন্ধনে আবদ্ধ হয়, সেটাকেই আমরা বলে থাকি আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধন। এখন এই আবদ্ধ হওয়ার প্রক্রিয়াটা কি? আবদ্ধ হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে, ধরো ইলেকট্রন একজন বর্জন করছে, এম পরমাণু, সে মনে করো ইলেকট্রন বর্জন করেছে, করলে সে কিসে পরিণত হবে? এম প্লাস। এ আরেকটি পরমাণু,
সে হয়তো ইলেকট্রন গ্রহণ করেছে, সে কিসে পরিণত হবে? A মাইনাস। এখন এই যে দুটো আয়ন, এরা পরস্পরের মধ্যে কি করবে? স্থির তড়িৎ আকর্ষণ বল প্রয়োগ করবে, স্থির তড়িৎ আকর্ষণ বল দেখাবে। এই স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা তারা মিলিত হয়ে কি করবে? একটা M প্লাস কে ঘিরে চারিদিক থেকে একাধিক A মাইনাস এবং A মাইনাস কে ঘিরে চারিদিক থেকে একাধিক M প্লাস পরপর যুক্ত হতে থাকবে, অর্থাৎ M প্লাস এবং M মাইনাস মিলিত হয়ে একটা কঠিন কেলাস তৈরি করবে। আর এই যে কঠিন কেলাসটা তৈরি করলো, এরই নাম হচ্ছে আয়নীয় যৌগ। অর্থাৎ এক কথায় আয়নীয় বন্ধন আছে যে যৌগে, সেই যৌগগুলোকেই আমরা বলে থাকি আয়নীয় যৌগ। এখন আয়নীয় যৌগের যে বৈশিষ্ট্যগুলো, আগে সেই পর্বটা মিটিয়ে নি। আয়নিক বন্ডের আলোচনা আমাদের শেষ হয়নি, মূল আলোচনা এখনো পড়ে আছে, কারণ বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু নিচু ক্লাসে পড়ে এসেছি। তো এক ঝলকে আমরা সেই আয়নীয় যৌগের কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটু চটপট একটু নলেজে এনে ফেলি। হেডিং করে নাও, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি? আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর পয়েন্টেই আসবে, যেহেতু দুটো বিপরীত আধানগ্রস্ত আয়ন তীব্র তড়িৎ আকর্ষণ দ্বারা মিলিত হচ্ছে, সুতরাং আকর্ষণটা অনেক দৃঢ়। তাহলে বিপরীত আয়নের মধ্যে আকর্ষণ যদি দৃঢ় হয়, তাহলে তাদের যে ভৌত অবস্থা সেটা অবশ্যই কঠিন হবে, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। তাহলে খুব সহজেই আমরা এই বৈশিষ্ট্য দুটোকে নোট করে ফেলতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। 2 নম্বর কঠিন কেলাসীয় ভৌত অবস্থা সম্পন্ন, কঠিন কেলাসীয় ভৌত অবস্থা সম্পন্ন। কিন্তু এর পাশাপাশি আর কি কি বৈশিষ্ট্য আমাদের এখানে ছিল বা আমাদের মনে আছে, আমরা এক এক করে সেগুলোকে স্মরণ করতে থাকি। যেমন ধরো, আমাদের ছিল এখানে নির্দিষ্ট কোনো বন্ধন অভিমুখ থাকবে না, নির্দিষ্ট কোনো বন্ধন অভিমুখ এটা থাকে না, নির্দিষ্ট কোনো বন্ধন অভিমুখ এখানে থাকে না। 4 নম্বর, এই যৌগগুলো সাধারণত পোলার বা মেরুধর্মী দ্রাবকে দ্রাব্য হবে। এরা পোলার বা মেরুধর্মী দ্রাবকে দ্রাব্য, মেরুধর্মী দ্রাবকে একটা উদাহরণ লিখে রাখতে পারো, যেমন ধরো জল দ্রাব্য। শুধু দ্রাব্য নয়, এরা যখন এই ধরনের পোলার বা মেরুধর্মী দ্রাবকে দ্রবীভূত হবে, তারা আবার আয়নে ভেঙে থাকবে এবং সেই আয়নগুলো মাধ্যমের মধ্যে কি করতে পারবে? তড়িৎ পরিবহন করতে পারবে। অর্থাৎ 5 নম্বর পয়েন্ট, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবাহী। 6 নম্বর পয়েন্ট, আইসোমারিজম বা সমাবয়বতা ধর্ম দেখায় না। আইসোমারিজম বা সমাবয়বতা ধর্ম দেখায় না। এখন তোমাদের জানতে ইচ্ছে করতে পারে যে স্যার একটু ব্যাখ্যা করে দিন আইসোমারিজম বা সমবায়বতা ধর্মটা কি। কথা হচ্ছে যে যেহেতু আমার এখানে ব্যাখ্যা অনেকগুলোই করতে হবে,
কিন্তু কোনো একটা পার্টিকুলার ধর্মকে যদি আমি এখানে ব্যাখ্যা করতে যাই, আগে দেখতে হবে সেই ধর্মটা সে দেখায় কিনা। যেহেতু আয়নীয় যৌগ দেখায় না, সুতরাং এখানে আমি সাপোর্টিং এক্সাম্পল পাবো না এই মুহূর্তে ব্যাখ্যা করে বলার। আমরা এটা ব্যাখ্যা করব। আয়নীয় যৌগ যেমন দেখায় না এই ধর্ম, সমযোজী যৌগগুলো আবার দেখায়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই ধর্মগুলো সবই আমরা জানতে পারবো। একটু চিন্তা করে দেখো, আমরা নিচু ক্লাসে কিন্তু এগুলো পড়ে এসেছিলাম। এই জন্যই আমি এক ঝলকে এদেরকে লিখে নিলাম, কারণ পড়াটা যখন আয়নীয় যৌগ গঠনের এক্সটেনশন কাজটা এগোতে থাকবে, তখন হয়তো ভুলে গেলে এটা বাদই পড়ে যেতে পারে। যাই হোক, আমরা এবার আমাদের আলোচনা নিয়ে আসি। এই যে আয়নিক বন্ড আমরা তৈরি করলাম, এই আয়নিক বন্ডটা কিভাবে আমাদের কাছে তৈরি হবে সেটা আমরা একটু জেনে নেব। অর্থাৎ আমরা জানবো আয়নিক বন্ড গঠনের যে কৌশল, সেই কৌশলটা আমরা দেখব। দেখো, আমরা জানলাম আয়নিক বন্ড গঠন করতে গেলে একটা মৌলের পরমাণুকে ইলেকট্রন ছাড়তে হয়, এবং ছাড়লে সে কিসে পরিণত হয়? M+। আরেকটা মৌলের পরমাণুকে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করতে হয়, সে কিসে পরিণত হয়? A-। এখন বিষয় হচ্ছে, এই যে দুটো মৌল যাদের একজন ইলেকট্রন ছেড়েছে আরেকজন ইলেকট্রন নিয়েছে, আগে তাদের পরিচয় জানতে হবে। যে মৌলের পরমাণু ইলেকট্রন ছাড়ে বা যার ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি, তাকে আমরা বলে থাকি তড়িৎ ধনাত্মক মৌল। আর যে মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে বা গ্রহণ করার প্রবণতা দেখায়, তাকে আমরা বলে থাকি তড়িৎ ঋণাত্মক মৌল। তাকে আমরা বলে থাকি তড়িৎ ঋণাত্মক মৌল। আমাদের আলোচনাটা আসবে এই তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক মৌলগুলোকে নিয়ে। চলো, একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট অর্থাৎ একটা তড়িৎ ধনাত্মক মৌল, তার কি কি টেন্ডেন্সি থাকবে যাতে কিনা সে সহজে ইলেকট্রন বর্জন করে অতীব সহজে ক্যাটায়ন বানাতে পারে? আমাকে আগে এটাকে অ্যানালিসিস করতে হবে। একটা তড়িৎ ধনাত্মক মৌলের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত যাতে কিনা সে সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন বানাতে পারবে? প্রথম কথা হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন বানাতে গেলে এখানে একটা শক্তির প্রয়োগ ঘটাতে হয়। এমনি এমনি ইলেকট্রন ত্যাগ করে না। আর এখানে যে শক্তিটা সে প্রয়োগ করে, সেই শক্তিটাকে বলা হয় আয়নীয় শক্তি। আমরা সবাই জানি এটা। এখন ধরো দুটো মৌল আছে, একজনের ক্ষেত্রে ইলেকট্রন বার করতে গেলে বেশি শক্তি দিতে হয়, আরেকজনের ক্ষেত্রে ইলেকট্রন বার করতে গেলে কম শক্তি দিতে হয়। অর্থাৎ একজন সহজে ক্যাটায়ন হচ্ছে, একজন ক্যাটায়ন হতে গেলে বেশি শক্তি দিতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো আয়নীয় যৌগ বানাবো এবং লক্ষ্য রাখবো যাতে সহজে ক্যাটায়নটা তৈরি হতে পারে, তাহলে কেউ কি একজন রিপ্লাই করে বলতে পারবে তার আয়নীয় শক্তির মান বেশি হতে হবে না কম হতে হবে, যাতে সে তড়িৎ ধনাত্মক মৌলটা সহজে ক্যাটায়ন তৈরি করতে পারে? এনিওয়ান রিপ্লাই মি। আয়নীয় শক্তির মান কম হওয়া প্রয়োজন। ভেরি ভেরি গুড। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য তার হতে হবে, তার IE এর মান কম হতে হবে, এর মান কম হতে হবে। এবার আমি সেকেন্ড পয়েন্টের দিকে আসছি। ধরো দুটো রকমের পরাতাড়িতিক মৌল তোমার কাছে আছে, একটা ছোট আর একটা বড়। বলতে পারো কোন মৌলটা সহজে ইলেকট্রন ছেড়ে ক্যাটায়ন তৈরি করতে পারবে? অবভিয়াসলি উত্তর হবে যেটা বড়, যার ব্যাসার্ধ বড়। একদম। অর্থাৎ সেকেন্ড বৈশিষ্ট্য হবে তার পারমাণবিক ব্যাসার্ধ বড় হতে হবে। পারমাণবিক ব্যাসার্ধ
বড় হতে হবে। দুটো বৈশিষ্ট্য আমাদের জানা হয়ে গেল। একটা পরাতাড়িতিক মৌল বা তড়িৎ ধনাত্মক মৌল, আমি পরাতাড়িতিক বলছি, এই তড়িৎ ধনাত্মক মৌলেরই আরেকটা টার্ম হচ্ছে পরাতাড়িতিক মৌল, খেয়াল রেখো একই কথা। একটা পরাতাড়িতিক মৌল বা তড়িৎ ধনাত্মক মৌলকে সহজে ক্যাটায়নে পরিণত হতে গেলে তার আয়নীয় শক্তির মান কম হতে হবে, পারমাণবিক ব্যাসার্ধ বড় হতে হবে। থার্ড পয়েন্ট, যোজ্যতাটা কেমন হতে হবে। এবার আমি এটাও তোমাদের সামনে এক্সাম্পল ফেলে দিচ্ছি। ধরো দুটো মৌল আছে, একটা মৌল হচ্ছে এম, তার যোজ্যতা মনে করো 1, অর্থাৎ সে সর্ববহিস্থ কক্ষ থেকে একটা মাত্র ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হবে। আরেকটা পরাতাড়িতিক মৌল মনে করো এন, তার যোজ্যতা মনে করো 2, তাহলে তাকে তো N2+ অবস্থায় যেতে হবে। প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে বিষয়টা সহজতর হবে? প্রথম ক্ষেত্রে। কেন দ্বিতীয় ক্ষেত্রে নয়? কারণ একটা ইলেকট্রন বের করার পর দ্বিতীয় ইলেকট্রন বের করার ভেরি ক্ষেত্রে গুড। আর আকর্ষণ শক্তি স্টপ করো, আমি বুঝে গেছি, খুব সুন্দর উত্তর। দেখো, যার যোজ্যতা 2 তাকে 2+ অবস্থায় যেতে গেলে প্রথমে একটা ইলেকট্রন ছেড়ে N+ অবস্থায় যেতে হবে, নেক্সট আবার একটা ইলেকট্রন ছেড়ে তাকে N2+ এ যেতে হবে। ফলে এখানে দিতে হবে I1 এবং এখানে দিতে হবে I2। আমরা ইতিমধ্যে জেনে এসেছি I2 এর মান I1 এর চেয়ে বেশি, কিন্তু প্রথম ক্ষেত্রে শুধুমাত্র I1 দিলেই হয়। তাহলে সহজে ক্যাটায়ন বানানোর স্বার্থে আমরা কিন্তু যোজ্যতা যাতে কম থাকে সেই পরাতাড়িতিক মৌলের সেটা খেয়াল রাখবো, অর্থাৎ যোজ্যতা কম হতে হবে। এই তিনটে বৈশিষ্ট্যকে ভালো করে মাথার মধ্যে রাখবে। কি, একটা পরাতাড়িতিক মৌল সেটাই আয়নীয় যৌগ গঠনের জন্য অধিক কার্যকর হবে যার আয়নীয় শক্তির মান কম, যার পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি এবং যোজ্যতা কম। এবার আসছি, একটু কম্পেয়ার করব পর্যায় সারণীর রেসপেক্টে। আমরা পর্যায় সারণীতে যে শ্রেণীগুলো পেয়েছি, আমি যদি মেন্ডেলিভ অনুসারে লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা জেনেছি যে বাদিক থেকে ডান দিকে গেলে, বাদিক থেকে যদি ডান দিকে যাই তাহলে আয়নীয় শক্তির মান এটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রথমত এটা জেনেছি। দ্বিতীয় জেনেছি বাদিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ সেটা হ্রাস পায়। তৃতীয়ত জেনেছি 1 থেকে শুরু করে যোজ্যতা, প্রথমে যোজ্যতাটা কিভাবে ভ্যারি করে সেটা আর আমি ভাষায় লিখতে পারবো না। অ্যাকর্ডিং টু হাইড্রোজেন স্কেল 1, 2, 3, 4, প্রথম দিকে তো বাদিক থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই কটা বৈশিষ্ট্যকে নিয়ে আমি কাজ করতে গেলে আয়নীয় শক্তির মান সবচেয়ে কম কোথায় হবে? 1 বা 2 এ। পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বড় কোথায় হবে? 1 বা 2 এ। যোজ্যতা সবচেয়ে কম হবে কোথায়? 1 বা 2 এ। তাহলে ডিসিশনটা কি দাঁড়ালো? সেই পরাতাড়িতিক মৌল পর্যায় সারণীর কোন শ্রেণীতে থাকবে? পর্যায় সারণীর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করবে। তাহলে আয়নীয় যৌগ বানাতে গেলে পরাতাড়িতিক মৌলকে মেন্ডেলিভের পর্যায় সারণী অনুসারে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করতে হবে। এবার আমরা চলে আসি অপরাতাড়িতিক মৌলের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মক, যে তড়িৎ ঋণাত্মক বা যাকে আমরা বলছি অপরাতাড়িতিক মৌল। অপরাতাড়িতিক মৌল
তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? সে তো সহজেই ইলেকট্রন নেবে, নিয়ে এসে অ্যানায়ন বানাবে। এর বৈশিষ্ট্যগুলোকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। প্রথম পয়েন্ট, আমি যখন একটা মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রনকে প্রবেশ করাবো, তখন কিন্তু আমাকে শক্তি দিতে হয় না, সেখান থেকে একটা শক্তি বেরোয়। আর যে শক্তিটা বেরোয় সেই শক্তিকে বলা হয় ইএ বা ইলেকট্রন আসক্তি। একে বলা হয় ইলেকট্রন আসক্তি। এবং এটাও বলা ছিল যে কোন মৌলের পরমাণু এই ইলেকট্রনটাকে যত সহজে গ্রহণ করবে, ইলেকট্রন যত সহজে গৃহীত হবে, ইয়ে তত বেশি হবে, অর্থাৎ নির্গত শক্তি তত বেশি হবে। এই থিওরিটাও আমাদের জানা আছে। তাহলে আমি চাইছি একটা অপরাতরিক মৌল যাতে একটা ইলেকট্রন গ্রহণ করে সহজে অ্যানায়নে পরিণত হতে পারে, তাহলে তার ইলেকট্রন আসক্তির মান বেশি হতে হবে। সেকেন্ড পয়েন্ট, আমি যদি ব্যাসার্ধের দিকে লক্ষ্য করি, তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধ কেমন হতে হবে? নিজেরা চিন্তা করে উত্তর দাও তো, বড় না ছোট, যাতে সহজেই সে একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হতে পারে? ছোট হবে স্যার। একদম, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে হবে। কারণ বড় হলে সে তো ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কমে যাবে নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি হওয়ার কারণে। আর থার্ড পয়েন্ট হচ্ছে আমরা তাকাবো যোজ্যতার দিকে। এবার এই যোজ্যতার জন্য বলে রাখি, আমি ধরো দু রকমের অপরাতরিক মৌল নিলাম। একটি মৌল নিলাম যার যোজ্যতা 1, অর্থাৎ সে কিনা একটা ইলেকট্রন গ্রহণের মধ্য দিয়ে অ্যানায়ন বানাবে। আমি বি আরেকটা অপরাতরিক মৌল নিলাম যার যোজ্যতা মনে করো 2, তাহলে তাকে যদি অ্যানায়নে যেতে হয় B2- অবস্থায় যেতে হবে। কোনটা সহজতর হবে, যোজ্যতা কমেরটা না বেশিরটা? আইডিয়া আসছে না। দেখো, যার যোজ্যতা বেশি তাকে কিন্তু প্রথমে একটা ইলেকট্রন গ্রহণ করে আগে B- যেতে হবে, তারপরে আবার একটা ইলেকট্রন গ্রহণ করে B2- যেতে হবে। প্রথম ক্ষেত্রে যে শক্তিটা বেরোবে সেটা হচ্ছে EA1, আর দ্বিতীয় ক্ষেত্রে যে শক্তিটা বেরোবে সেটা হচ্ছে EA2। আমরা পড়ে এসেছি যে EA1 এর মানটা বেশি, EA2 তার চেয়ে কম, তার চেয়ে আরো কম EA3। কারণ একটা করে ইলেকট্রন ধারণ করার পরে তার ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রনগুলির প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ আস্তে আস্তে কমে যেতে থাকে। শুধু তাই নয়, একটা ইলেকট্রন গ্রহণ করার পরে সে যে মাইনাস হয়, পরবর্তী ইলেকট্রনের সঙ্গে তার বিকর্ষণ কাজ করে, সহজে আর সে দ্বিতীয় বা তৃতীয় ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায় না। অথচ আমি চাইছি অ্যানায়ন বানাতে, তাহলে যোজ্যতাটাকে আমরা কম রাখার চেষ্টা করব। ক্লিয়ার হয়েছে কথাটা? এগোবো তারপরে? হ্যাঁ স্যার। ওকে, এই তিনটি বৈশিষ্ট্যকে মেনে চলে কারা আমরা খুঁজে দেখার চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগে পর্যায় সারণীতে যে শ্রেণীগুলোকে লিখেছিলাম 1, 2, 3, 4, 5, 6 এবং 7,
এই শ্রেণীগুলোর মধ্যে আমরা যদি ইলেকট্রন আসক্তির অর্ডারটা দেখি তাহলে দেখব বাদিক থেকে ডান দিকে গেলে ইএ বৃদ্ধি পায়, বাদিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, বাদিক থেকে ডান দিকে গেলে 4-এর পর থেকে যোজ্যতা আবার কমতে শুরু করে। তাহলে সবচেয়ে ইএ বেশি কাদের? 6-7। সবচেয়ে পারমাণবিক ব্যাসার্ধ ছোট কাদের? 6-7। সবচেয়ে যোজ্যতা কম কাদের? 6-7। অর্থাৎ অপরাতারিক মৌলের অবস্থান কোথায় অবস্থান করবে? 6 এবং 7 শ্রেণীভুক্ত হবে। অপরাতারিক মৌলগুলো 6 এবং 7 শ্রেণীভুক্ত হবে মেন্ডেলিভ অনুসারে। তাহলে এই দুটো ধারণার উপর বেস করে আমরা সাধারণভাবে একটা সিদ্ধান্ত লিখতে পারি। সেই সিদ্ধান্তটা হচ্ছে পর্যায় সারণীতে 1, 2 গ্রুপভুক্ত মৌলের সঙ্গে 6-7 গ্রুপভুক্ত মৌল মিলিত হলে সাধারণত আয়নীয় যৌগ গঠিত হবে। এটা কিন্তু লেখার সঙ্গেই আমি বলে দিয়েছি এটা জেনারেল একটা রূপ, এটাই কিন্তু শেষ কথা নয়। তার মানে যে অন্য শ্রেণীর কোনো মৌল আয়নীয় যৌগ বানাতে পারবে না এমনটা নয়, এটা অনেকগুলো বিষয় দ্বারা প্রভাবিত হয়। তার মধ্যে আরো একটি বিষয়কে তুলে রাখি, যদি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2 বা তার বেশি হয়, সেক্ষেত্রেও আয়নিক বন্ড গঠিত হবে। আয়নিক বন্ড গঠিত হবে, এটাও আসতে পারে। কারণ তুমি দেখালে হঠাৎ যে স্যার নাইট্রোজেন তো গ্রুপ 5-এ আছে, সে তো 6 বা 7-এ নেই, অথচ নাইট্রোজেন এমন একটা মৌলের সঙ্গে যুক্ত হয়েছে সেটা আয়নীয় যৌগ, তাহলে তো আপনার ওই রুলটা খাটলো না। হ্যাঁ, সেই জন্যই আমি এটা উল্লেখ রেখেছি, যার সঙ্গে যুক্ত হবে তার সঙ্গে তার যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2 বা তার বেশি হয় তাহলেও সেটা কিন্তু আয়নীয় যৌগ গঠনের দিকে এগোবে। কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেই বেশি হবে, মনে রাখতে হবে যে হয় একজন উচ্চ তড়িৎ ধনাত্মক অথবা একজন উচ্চ তড়িৎ ঋণাত্মক। যে উচ্চ তড়িৎ ধনাত্মক সে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবেই, ফলে যে নিতে চায় না সে বাধ্য থাকবে ওই ইলেকট্রনটা নিতে, এই কারণের জন্য হয়। আবার আমরা সেই নিচু স্তরের ধারণার উপর বেস করে এই সিদ্ধান্তটাও মাথায় রাখতে পারি যে যদি কোনো যৌগে ধাতু থাকে, আমরা ধাতু চিনি, যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ধাতু থাকে, তবে তা আয়নীয় হয়। আবার এই প্রত্যেকটা কথাকেই তুমি কিন্তু শেষ কথা ধরবে না। ধাতু আছে অথচ যৌগ সমযোজী, যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, অ্যালুমিনিয়াম তো ধাতু, ক্লোরিন তো ওদিকে একটা তড়িৎ ঋণাত্মক মৌল 7ম গ্রুপে অবস্থান করছে, AlCl3 কে আমরা তড়িৎযোজী বলতে পারবো না। কিন্তু AlF3
সেটাকে তড়িৎযোজী বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ অ্যালুমিনিয়ামের সঙ্গে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কমে যাচ্ছে, যে কারণের জন্য LCl3 হয়ে যাচ্ছে সমযোজী, LF3 হয়ে যাচ্ছে তড়িৎযোজী। সুতরাং ওভারঅল কনসেপশন মাথায় রেখে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে যৌগটা তড়িৎযোজী না সমযোজী। সমযোজীর আলোচনা যদিও আমরা এখনো করিনি, তো আমরা দেখে নিই আগে কয়েকটা তড়িৎযোজী যৌগের গঠনের যে কৌশল, মানে আমি ইলেকট্রন দিয়ে কি করে তার বন্ডটাকে দেখাবো সেটা আমরা একটু দেখে নিই। দেখে নেওয়ার পরে আয়নীয় যৌগ গঠনের ওভারঅল এনার্জির যে ধারণা, সেই এনার্জির ধারণাতে আসব। তো চলো আমরা এখন শুরু করব আয়নীয় যৌগের কিছু উদাহরণ আমরা করি। আয়নীয় যৌগের উদাহরণ। আর উদাহরণ বললেই আয়নীয় যৌগের আমাদের প্রথম যে এক্সাম্পলটা আমাদের কাছে চলে আসে সেটা হচ্ছে NaCl, খাদ্য লবণ। আমরা খাদ্য লবণকে গঠন করাবো। এই খাদ্য লবণের গঠন করতে গিয়ে আমাদের কিন্তু সেই ধারণার দিকে যেতে হবে, সেটা হচ্ছে ওই লুইস এবং কোসেল, যে দুজন বিজ্ঞানীর নাম বলেছিলাম, তাদের ধারণা। লুইস এবং কোসেলের ধারণা হচ্ছে তুমি শুধুমাত্র যোজ্যতা কক্ষকে লিখবে এবং সেখানে ইলেকট্রনগুলোকে ডট দিয়ে প্রকাশ করবে। লুইস এবং কোসেলের ধারণা হচ্ছে, লুইস ও কোসেলের ধারণা হচ্ছে তুমি যখন গঠনটা করবে, এই যে সোডিয়ামকে লিখছো, এই যে ক্লোরিনকে লিখছো, শুধুমাত্র তাদের ভ্যালেন্সি শেলটাকে দেখাবে, এরকম গোল করে দেখাতেও পারো বা শুধু গোল বাদ দিয়েও লিখতে পারো। সোডিয়াম কোন শ্রেণীর মৌল? প্রথম শ্রেণীর মৌল। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন খুঁজে বার করার এটাই সহজ উপায়, কোন মৌল কোন শ্রেণীতে আছে। সোডিয়াম প্রথম শ্রেণীতে আছে, তাই সোডিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন থাকবে মাত্র একটা। অন্যদিকে ক্লোরিন কোন শ্রেণীর মৌল? ক্লোরিন হচ্ছে সপ্তম শ্রেণীর মৌল। তাহলে ক্লোরিনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? ক্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন থাকবে 7টা। অর্থাৎ 7টা ইলেকট্রন দেখানোর নির্দিষ্ট প্যাটার্ন মেনে ইলেকট্রনগুলোকে দেবে। যেমন মাথার উপরে দুটো দিয়েছি, ডান দিকে দুটো, বাঁ দিকে একটা রেখে দিয়েছি। যদি প্রয়োজন হয় চিন্তা হিসেব নিজে মনে মনে করবে, এখানে দেখানোর কোনো বিষয় নেই। কোন চিন্তার কথা বলছি? ধরো তোমার জানতে ইচ্ছে করছে এই যে সোডিয়াম, সে কার ইলেকট্রন কাঠামো লাভ করবে। না, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তার নিকটে কোন নিষ্ক্রিয় মৌল? তার নিকটে নিষ্ক্রিয় মৌল নিয়ন, যার ভ্যালেন্সি শেলে ইলেকট্রন কটা? 10টা। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1, সে যদি 10টায় যেতে চায় তাহলে এই বাইরের ইলেকট্রনটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে এটা তার সর্ববহিস্থ কক্ষ হয়ে দাঁড়াবে এবং সেখানে 8টা ইলেকট্রনের স্টেবিলিটি সে পেয়ে যাবে। তাই সোডিয়াম কি করবে? এখান থেকে একটা ইলেকট্রনকে ক্লোরিনের বাইরের কক্ষে পাঠিয়ে দেবে। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেবে তখন সোডিয়াম হবে কি? Na+। আর ক্লোরিন যখন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, ক্লোরিন হবে মাইনাস। এই দুটো বিপরীত আধানগ্রস্ত আয়ন দুটো পরস্পর এক জায়গায় হয়ে জোটবদ্ধ হয়ে তৈরি করবে NaCl কেলাস। এই হলো NaCl এর গঠন। এই এক্সাম্পলটা সহজ। আচ্ছা চলো আরেকটা এক্সাম্পলে আসি। ধরো আমাকে বললো MgCl2 এর গঠন করতে হবে। তাহলে এখানে Mg এর ভ্যালেন্সি শেলে কটা ইলেকট্রন থাকে আমাকে লিখতে হবে। Mg হচ্ছে গ্রুপ 2 এর মৌল, সুতরাং হিসেব অনুসারে তার সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন থাকবে। এবার আসছি ক্লোরিন কোন শ্রেণীর মৌল? ক্লোরিন হচ্ছে সপ্তম শ্রেণীর মৌল। 2টো ক্লোরিনকে দেখাতে হবে, কারণ সংকেত বলছে এখানে ক্লোরিন 2টো আছে এবং যথারীতি তাদেরও ভ্যালেন্সি শেলের সেই 7টা করে ইলেকট্রনকে দেখাতে হবে। 2টো 4টে, 2টো 6টা,
আর এই একটা 7টা, এরও তাই, দুটো, এখানে দুটো 4টে, এখানে দুটো 6টা, আর এই একটা দিলাম 7টা। এবার কি করবে? ম্যাগনেসিয়ামকে কিন্তু ছাড়তে হবে, ভ্যালেন্সি শেলে থাকা এই দুটো ইলেকট্রনকেই ছাড়তে হবে। সেই দুটোর মধ্যে একটা পাঠাবে এর বাইরের কক্ষে, আরেকটাকে পাঠাবে এর বাইরের কক্ষে। অর্থাৎ ম্যাগনেসিয়াম নিজে কটা ছাড়লো? দুটো ইলেকট্রন, ফলে ম্যাগনেসিয়াম হবে 2+। কিন্তু এক একটা ক্লোরিন কটা করে ইলেকট্রন নিল? এক একটা ক্লোরিন নিল একটা করে ইলেকট্রন, ফলে ক্লোরিন হবে একটা মাইনাস। এরকম কটা ক্লোরিন আছে? দুটো ক্লোরিন আছে। এরা তখন তড়িৎ আকর্ষণ দ্বারা মিলিত হয়ে তৈরি করবে MgCl2। আরেকটা এক্সাম্পল দিয়ে আমি প্রসঙ্গটাকে শেষ করব। ধরো তোমাকে দিল Mg3N2 এই যৌগটা বানাতে। ধীরে ধীরে হিসাব শুরু করতে হবে। একই ধারণা, ধারণার কোনো পরিবর্তন হবে না, শুধু সংখ্যাগুলো তোমাকে মেইনটেইন করতে হবে। Mg, কটা Mg লাগবে? 3টে Mg লাগবে। তাহলে Mg গুলোকে আমি নিচে 3জনকে দিয়ে দিলাম। প্রত্যেকটা Mgর বাইরের কক্ষে, সর্ববহিস্থ কক্ষে কটা করে ইলেকট্রন? দুটো করে ইলেকট্রন। সবারই বাইরের কক্ষে দুটো করে ইলেকট্রন। এবার আমার নাইট্রোজেনকে দেখাতে হবে। নাইট্রোজেন কটা আছে? নাইট্রোজেন আছে দুটো। প্রত্যেকটা নাইট্রোজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 5 এর মৌল। স্বাভাবিকভাবেই 5টা ইলেকট্রনের মধ্যে দুটো ডান দিকে, দুটো মাথার উপরে, আর একটা দিলাম নিচে। এর ক্ষেত্রেও দুটো দিলাম ডান দিকে, একটা দিলাম ওপরে, নিচে দিলাম দুটো। এবার কিভাবে সম্ভব? প্রত্যেকটা Mg কিন্তু দুটো করে ইলেকট্রন ছাড়বে। অন্যদিকে নাইট্রোজেনকে 8টা বানাতে গেলে ভ্যালেন্সি শেলে ইলেকট্রন, ওর প্রত্যেকটা নাইট্রোজেনের দরকার 3টে করে ইলেকট্রন, কারণ 5টা করে আছে। তাহলে ম্যাগনেসিয়াম প্রথমে যেটা ছাড়লো এই নাইট্রোজেনকে দিল, আরেকটা ছাড়লো এই নাইট্রোজেনকে দিল, দ্বিতীয় ম্যাগনেসিয়াম একটা ছাড়লো সেটাও প্রথমকে দিল। অর্থাৎ প্রথম নাইট্রোজেনের 3টে পাওয়া হয়ে গেল। এবার ম্যাগনেসিয়ামের পরবর্তী ইলেকট্রন একটা এই নাইট্রোজেনকে, পরের ম্যাগনেসিয়ামের দুটো এই নাইট্রোজেনকে দিয়ে দিল। তাহলে এখান থেকে তৈরি হলো কি? তৈরি হলো এক একটা Mg ছেড়েছে দুটো করে ইলেকট্রন, 2+। কটা Mg আছে এরকম? 3টে। এক একটা নাইট্রোজেন নিয়েছে কটা করে ইলেকট্রন? 3টে, 3-। কটা নাইট্রোজেন আছে? দুটো। এরা তখন তড়িৎ আকর্ষণ দ্বারা মিলিত হয়ে তৈরি করবে Mg3N2। এইভাবে আমরা আয়নীয় যৌগগুলোকে গঠন করা শিখব। ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে এই পর্যন্ত একজন? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা আসছি, আমরা আলোচনা করব যে একটা আয়নীয় যৌগ গঠন করতে গেলে মোট শক্তির যে পরিবর্তন, সেই টোটাল এনার্জির পরিবর্তনটাকে আমরা ব্যাখ্যায় আনবো। ভালো করে এটাও বুঝবেন। তাহলে হেডিং করে নিচ্ছি, আয়নীয় যৌগ গঠনে মোট শক্তির পরিবর্তন আমরা হিসেব করব। এই হিসেবটা করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা বলে একটি অধ্যায় আছে, একটি চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের কিছু কিছু কাজ না আমাদের এই জায়গাগুলোতে ইউজ হয়। যেমন একটা দীর্ঘদিন ধরে ইউজ হচ্ছে এনথালপি, তোমরা নিশ্চয়ই শুনেছো। এরকম এই এনথালপির অনেকগুলো ভাগ আছে। এনথালপিকে আমরা যখন আমাদের প্রচলিত কথার সঙ্গে মিলিয়ে ধরি, সেই এনথালপিটাই হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি। আমরা আগেও বলেছি এনার্জিও যা, এনথালপি বিষয়টাও তাই।
এই এনার্জি কোথায় কোথায় লাগে বা কোথায় বেরোয়, এনার্জির কোথায় শোষণ হয়, কোথায় বিকিরণ হয়, এইটা আমাদের কিন্তু স্মরণ করতে হবে। দেখো, তুমি একটা পরমাণু বা তুমি একটা মৌলকে কখনো বানাতে পারবে না, কারণ মৌলকে সৃষ্টিও করা যায় না, মৌলকে ধ্বংসও করা যায় না। পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকে যতগুলো মৌল ছিল এখনো পর্যন্ত সেগুলোই আছে, শুধু তাদেরকে রিকভার করা চলছে। তুমি কি বানাতে পারবে? তুমি বানাতে পারবে একটা যৌগ, তুমি বানাতে পারবে পরমাণু থেকে একটা আয়ন, তুমি অণু ভেঙে পরমাণু করতে পারবে, তুমি কেলাস বানাতে পারবে, কেলাস ভেঙে আয়ন তৈরি করতে পারবে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কোথাও শক্তি দিতে হয়, কোথাও শক্তি বেরোয়। এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, রাসায়নিক বিক্রিয়ায় কোথাও কোনো যৌগ গঠন হলে শক্তি বেরোয়, কোনো যৌগ ভেঙে দিতে হলে তাকে সেখানে শক্তি দিতে হয়। তো আমরা এখানে একটা আয়নীয় যৌগ গঠন করতে যাচ্ছি। সাপোজ আমি একটা আয়নীয় যৌগ গঠন করতে যাচ্ছি এম এবং এ কে মিলিত করে, এখান থেকে একটা আয়নীয় যৌগ আমি তৈরি করব। খেয়াল রাখবে, যেখানেই ফরমেশন, যেখানেই গঠন, সেখানেই কিছু শক্তি নির্গত হয়। অর্থাৎ গঠনে অলওয়েজ শক্তির নির্গমন, গঠনে কি হয়? শক্তির নির্গমন হয়। সাধারণভাবে খেয়াল রাখবে কেন হয়? কারণ শক্তি যখন কোনো সিস্টেম থেকে বেরিয়ে যায়, তাহলে সেই সিস্টেমের মধ্যে শক্তির পরিমাণটা কমে যায়। আর সিস্টেমের মধ্যে যখন শক্তির পরিমাণ কমে যায়, সিস্টেম তখন স্টেবল হয়ে পড়ে। একটা জিনিসকে গঠন করছো, সেই গঠিত সিস্টেমটা যদি স্টেবল না হয়, তাহলে তো তার গঠনটা অস্থির হয়ে পড়বে, স্টেবল হবে না। এই জন্য যে কোনো প্রকার গঠনে শক্তির নির্গমন ঘটে, অর্থাৎ প্রক্রিয়াটা অলওয়েজ এক্সোথার্মিক হয়। আর যেখানেই প্রক্রিয়া এক্সোথার্মিক হয়, সেখানেই থার্মোডাইনামিক অনুসারে তার সিম্বল হয়ে থাকে, থার্মোডাইনামিক্যালি সিম্বল হয়ে থাকে নেগেটিভ। সেই শক্তিটাকে অলওয়েজ নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। প্রথমত এটা মাথায় রাখো। এইবার এই যে ধাতু এম এবং এখানে অধাতু এ মিলিত হয়ে একটা আয়নীয় যৌগ গঠন করলো, এই যে তাপটা বেরোলো, থার্মোডাইনামিক্যালি আমরা তাকে গঠন এনথালপি বলে থাকি বা গঠন তাপ বলে থাকি। আর এনথালপিটাকে তাপগতিবিদ্যায় অন্য কোনো তাপ কিউ বা অন্য কোনো হিট এইসব দিয়ে প্রকাশ করা হয় না, হিট হিসেবে অর্থাৎ এইচ দিয়ে প্রকাশ করা হয়। গঠন এনথালপি বা গঠন তাপকে অলওয়েজ, এনথালপি টার্মটা অলওয়েজ এইচ দিয়ে প্রকাশ পায়, হিট অফ ফরমেশন বা এইচএফ বা দেখবে ডেল্টা এইচএফ, এইভাবে ধরা হয়। তো ধরো তুমি এবার ডাইরেক্ট এক্সাম্পলে আসো। তুমি কি করছো? সোডিয়াম আর ক্লোরিনকে নিয়ে এসছো। সোডিয়াম কঠিন আছে আর ক্লোরিন গ্যাসীয় আছে। তুমি এদেরকে বিক্রিয়া করিয়েছো, বিক্রিয়া করিয়ে তুমি কি পেয়েছো? এখান থেকে NaCl। তোমার কিন্তু এখানে একটা শক্তি বেরোবে, সেই শক্তিটাকে আমরা কি বলবো? গঠন তাপ। এটা হচ্ছে গঠন তাপ। এই গঠন তাপটাকে যখন তুমি গঠন এনথালপি আকারে লিখবে, গঠন এনথালপি আকারে লিখবে, তখন তোমাকে এটা লিখতে হবে মাইনাস ডেল্টা এইচএফ। কেন মাইনাস? না, এই তাপটা বেরোয়, এক্সোথার্মিক, সেই জন্য মাইনাস সিম্বল। এবং তাপের পরিমাণটা কত? না, ডেল্টা এইচএফ দিয়ে প্রকাশ করা হয়েছে। বেশ, এবার আমি দেখব পার্টিকুলারলি কি কি ঘটনা এখানে ঘটছে।
সেই আলোচনাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমে সোডিয়াম সলিড এলো। সোডিয়াম কি করবে না, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে Na+ বানাবে, এটাই আমরা জানি। আর এই ইলেকট্রন বার করতে গেলে কি করতে হয়, একটা শক্তি দিতে হয়। কি বলে সেই শক্তিটাকে, আয়নীয় শক্তি বলে। কিন্তু একবারও ভেবে দেখেছো আয়নীয় শক্তি কাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়? সংজ্ঞাতে পরিষ্কার বলা ছিল কোন মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণুর গ্যাসীয় অবস্থায় ও সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে যে শক্তি দিতে হয়। সোডিয়াম কি এখানে গ্যাসীয় অবস্থায় দেখতে পাচ্ছ? না। তাহলে প্রথম কাজ হবে আগে তাকে সলিড থেকে গ্যাসিয়াস স্টেটে আনা। এর জন্য কি করতে হয়, এর জন্য শক্তি দিতে হয়। শক্তি দিতে হয় বলে তার সিম্বল আমি কি ব্যবহার করলাম, প্লাস। শক্তি যদি বেরোয় মাইনাস, দিতে হয় প্লাস। কতটা শক্তি দিতে হচ্ছে, এটাকেও আমরা ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করব। যতবারই শক্তিগুলো প্রকাশ পাবে ডেল্টা এইচ দিয়ে হয়। কি ডেল্টা এইচ, সাফিক্সে একটা এস দিলাম। হোয়াট ইজ এস? এস মানে হচ্ছে সাবলিমেশন। এস মানে হচ্ছে সাবলিমেশন, বাংলায় ঊর্ধ্বপাতন। কেন ঊর্ধ্বপাতন বিষয়টা কোথা থেকে এলো না, কঠিন বাষ্প হচ্ছে বা গ্যাস হচ্ছে, কঠিন যখন তরল হয় দ্যাট ইজ কল্ড গলন, ফিউশন। তরল যখন বাষ্প হয় দ্যাট ইজ ভেপারাইজেশন বা বাষ্পায়ন। আর কঠিন যখন তরল না হয়ে সরাসরি গ্যাস বা বাষ্প হয় সেটাকেই তো ঊর্ধ্বপাতন বলে। এই কারণের জন্য আমি সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাস বানানোর জন্য আমি যে শক্তিটা এখানে প্রয়োগ করেছি তাকে আমি ডেল্টা এইচ সাফিক্সে এস দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ এটা হচ্ছে ঊর্ধ্বপাতন শক্তি। পরে নোট করে দিচ্ছি। এইবার সোডিয়াম কি করবে, তার বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে ছেড়ে Na+ হবে। এই যে ইলেকট্রনটা সে ছাড়তে গেল, কেন বা কিভাবে ছাড়লো না, সেটা ছাড়ে শক্তি দিয়ে। এই শক্তিটাকে কি শক্তি বলে, I1, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এটাও দিতে হয়, এই জন্য এটাও প্লাস দিয়ে লিখেছি। তাহলে দেখো যে সোডিয়ামকে আমরা Na+ করতাম তার মধ্যেও দুটো ঘটনা ঘটে গেল। ডাইরেক্ট Na+ করা যায় না, আগে সলিড থেকে তাকে গ্যাসিয়াস বা ভেপার স্টেটে আনতে হবে, দেন ইলেকট্রন বর্জন করে তার থেকে Na+ বানাতে হবে। নেক্সট, ক্লোরিন। ক্লোরিন গ্যাসীয় অবস্থায় আছে, আমার কি করতে হবে, Cl- বানাতে হবে। একই কথা, এখানে শক্তি দিতে হয় না, এখানে শক্তি বেরোয়। ক্লোরিনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করাবো, সে Cl- হবে। যে শক্তিটা ত্যাগ করবে তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। কিন্তু সংজ্ঞাটা ভেবে দেখো, কোন মৌলের একটি বিচ্ছিন্ন পরমাণুর গ্যাসীয় অবস্থায় সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রনের প্রবেশ ঘটিয়ে তাকে ঋণাত্মক আধানগ্রস্ত কণায় পরিণত করতে যে শক্তির মুক্তি ঘটে, এটা কি বিচ্ছিন্ন পরমাণু? কখনোই না। Cl2 মানে কি, Cl সিঙ্গেল বন্ড Cl। আমার লাগবে একটা Cl পরমাণু, আছে এখানে Cl2, আমি তো এই অবস্থাটাকে ইলেকট্রন প্রবেশও করাতে পারবো না। তাহলে প্রথম কাজটা কি আমার প্রথম কাজ হচ্ছে এই বন্ডটাকে যে করে হোক ভাঙতে হবে, ভেঙে এখান থেকে আমাকে Cl পরমাণু বানাতে হবে। তাহলে কি করতে হবে, বন্ড ব্রেক করতে গেলে এখানে এনার্জি দিতে হয়। কতটা এনার্জি দিতে হবে, বন্ড ব্রেকিং এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটা দিতে হবে। যেহেতু দিতে হবে তাহলে আমরা তার সিম্বলটা প্লাস ব্যবহার করব। ধরে নিই সেই এনার্জিটা কত দিতে হচ্ছে, ডি। বন্ড ব্রেকিং এনার্জি কত দিতে হচ্ছে, ডি। ডিসোসিয়েশন এনার্জি, ডি ফর ডিসোসিয়েশন, বিভাজন, এই এনার্জিটা দিতে হচ্ছে।
আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি এই Cl2 এর মধ্যে ডি শক্তিটা প্রয়োগ করি, আমার হাতে কটা Cl আসবে? না, দুটো Cl পরমাণু আসবে। আমার লাগবে কটা Cl? একটা। তাহলে আমি কেন পুরো ডি এনার্জিটা এই একটা Cl পাওয়ার জন্য ধরবো? ধরো 10 ক্যালোরি শক্তি দিলে Cl বন্ডটা ভাঙে, তাহলে আমি কেন 10 ক্যালোরির দায়ভার নিতে যাব? আমার তো লাগবে একটা Cl। তাহলে আমি সেই এনার্জিটাকে কি ধরবো? হাফ ডি। কারণ আমার লাগবে একটা Cl, বন্ড ভাঙতে লাগে ডি, তাতে আমার হাতে দুটো Cl আসে, কিন্তু যেহেতু আমার একটা Cl লাগবে, আমি সেই এনার্জিটা কত ধরবো? হাফ ডি, অর্ধেক। যা ডিসোসিয়েশন এনার্জি তার অর্ধেক দিতে হবে। বেশ, এবার কি করতে হবে? এবার তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে। সে কিসে পরিণত হবে? Cl- হবে। এই ইলেকট্রন প্রবেশ করাতে গেলে এখানে কিন্তু শক্তি নির্গত হয়। কতটা শক্তি নির্গত হবে? মাইনাস চিহ্ন, এবং তাকে আমরা কি বলে থাকি? Ea1। এইবার আমার হাতে Na+ আর Cl- তৈরি হলো। এরা এবার মিলিত হয়ে কি তৈরি করবে? NaCl ল্যাটিস বা কেলাস। হোয়াট ইজ ল্যাটিস পরে আসছে। এখান থেকে তৈরি হবে NaCl ল্যাটিস, কেলাস। আমরা শিখে এসেছি গঠন মানেই শক্তি নির্গমন, অর্থাৎ এখানেও একটা শক্তি নির্গমন হবে, এবং সেই শক্তিটাকে আমরা বড় হাতের ইউ দ্বারা চিহ্নিত করব, যাকে বলা হয় ল্যাটিস শক্তি। এটা নির্গত হবে, তবেই তোমার হাতে এই NaCl কেলাসটা এসে পৌঁছলো। ভেবে দেখেছো কখনো? আমরা তো শুধু সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করালাম, NaCl তৈরি হলো, গঠন এনথালপি এতটা বেরোলো, ব্যাস আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। হ্যাঁ, আমরা বাইরে তো এইটুকুই দেখতে পাচ্ছি। বাইরে তুমি কতটুকু দেখতে পাচ্ছ? তুমি বাইরে দেখতে পাচ্ছ শুধু এইটুকু শক্তি বেরিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে কি কি শক্তির পরিবর্তনগুলো হয়েছে দেখতে পাচ্ছ? এইটা নিয়েছে, এটা নিয়েছে, এটা নিয়েছে, এটা বেরিয়েছে, এবং এটা বেরিয়েছে। এই টোটাল নেওয়ার বেরোনো শক্তিগুলো যদি যোগ করা হয়, তবে সেই ভ্যালুটা এই মাইনাস ডেল্টা এইচএফ এর সমান হবে। অর্থাৎ এখানে থাকবে ডেল্টা এইচ এস প্লাস IE1 প্লাস হাফ ডি মাইনাস Ea1 মাইনাস ইউ। অর্থাৎ এই যে রিলেশনটা তোমাদের হাতে আসলো, এটাকে বলা হয় বর্ন হ্যাবার সাইকেল ইকুয়েশন। বর্ন হ্যাবার সাইকেল ইকুয়েশন, অর্থাৎ কিভাবে একটা আয়নীয় যৌগ গঠন হয় তার মোট শক্তি রূপান্তরের এই গাণিতিক রূপটা কিন্তু একটু খেয়াল রেখো। অনেক সময় এই শক্তিগুলোর মধ্যে কোনো একটা অফ করে দিয়ে বাকি তথ্যগুলো দেওয়া থাকবে, তোমাকে সেই অফ রাখা শক্তিটা কিন্তু ক্যালকুলেট করতে দিতে পারে। তখন তুমি এইটাকে ফর্মুলা হিসেবে ব্যবহার করে যে শক্তিটা তোমার কাছে অজানা, তুমি সেই শক্তিটাকে কিন্তু বার করে দিতে পারবে। বেশ, এবার আমরা চলে আসছি বর্ন হেবার সাইকেলের পরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই আয়নীয় ল্যাটিস গুলো বা আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে তাদের গঠনটা কেমন হবে, অর্থাৎ আয়নীয় যৌগের গঠনটা আমরা একটু জানবো। গঠনটা আমরা জেনেছি, বারবার বলা হচ্ছে ল্যাটিস 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 নিয়ে আলোচনা আজকে নয়, পরের দিন হবে। কিন্তু গঠনের কৌশলটা একটু চিন্তা করো। তোমার এখানে তৈরি হচ্ছে ক্যাটায়ন, তোমার এখানে তৈরি হচ্ছে অ্যানায়ন।
কিভাবে তারা বেষ্টিত থাকে জানো? বেষ্টিত থাকে তারা এইভাবে, একটা ক্যাটায়ন তাকে ঘিরে চারিদিক থেকে এইভাবে অ্যানায়ন গুলো অবস্থানরত থাকে, এরা অ্যানায়ন। আবার একটা অ্যানায়ন তাকে বেষ্টিত করে চারিদিক থেকে এইভাবে ক্যাটায়ন গুলো অবস্থান করে। আবার এই ক্যাটায়ন তাকে বেষ্টিত করে চারিদিক থেকে মাইনাস গুলো অবস্থান করে। এইভাবে তৈরি হয় একটা ল্যাটিস। ল্যাটিসের বাংলা মানে হচ্ছে জালক। ল্যাটিসের বাংলা মানে হচ্ছে জালক। কি রকম বিষয়? ধরো একটা তিনটে বলছি আমি, চারটে অ্যানায়নকে এখানে দাঁড় করালাম। মাঝখানের এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটা ক্যাটায়ন রয়েছে, এরা অ্যানায়ন। এখন একটা ক্যাটায়নকে ঘিরে যে অ্যানায়ন গুলো অবস্থান করছে, সেই অ্যানায়ন গুলোকে যদি আমি বিন্দু রূপে কল্পনা করি, অর্থাৎ আয়নীয় যৌগে অবস্থানরত ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোকে যদি আমরা বিন্দু রূপে কল্পনা করি, তাহলে সেই বিন্দুগুলোর মধ্যে যে সরল রৈখিক চিত্রটা তৈরি হয়, যেমন এখানে ওপরে একটা অ্যানায়ন, নিচে একটা অ্যানায়ন, ডান দিকে একটা অ্যানায়ন, বাঁদিকে একটা অ্যানায়ন, এদের মধ্যে যদি আমি একটা সরল রৈখিক সংযোগ ঘটাই, এইরকম একটা চিত্র চলে আসছে। এইভাবেই যখন এই গঠনগুলো আস্তে আস্তে স্প্রেড হতে থাকবে, এইভাবে স্প্রেড হতে থাকবে, তখন একটা জালকাকার বিন্যাস আসতে থাকে। সেই বিন্যাসটাকেই এক কথায় ল্যাটিস বা জালক বলা হয়। তাহলে মৌখিকভাবে ল্যাটিস বা জালক কি, তার একটা ধারণা আমরা পেলাম। আবারও বলি, আয়নীয় যৌগে গঠনকারী কণাগুলিকে বিন্দু রূপে কল্পনা করলে সেই বিন্দুগুলোর যে বিন্যাস রীতিটা পাওয়া যায়, সেটাকেই এক কথায় বলা হয় ল্যাটিস বা জালক। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা ক্যাটায়নকে ঘিরে এতগুলো অ্যানায়ন কতগুলো থাকবে, আমরা কি করে সেটা জানবো, বা তার উপর দাঁড়িয়ে গঠনটা কি হবে, এটাই আমাদের জানার বিষয়। প্রথম কথাই বলি যে ক্যাটায়ন কিন্তু সাইজে সবসময় কি হয়, ছোট হয়, আর অ্যানায়ন সাইজে কি হয়, বড় হয়। এই কারণের জন্য অ্যানায়ন দ্বারা বেষ্টিত গঠনের মাঝখানের ফাঁকা জায়গায় ক্যাটায়ন স্থান নেয়। এখানে চারটে অ্যানায়ন পরিবেষ্টিত করেছিল, ভেতরের ফাঁকা জায়গাটা যতটা বড় ছিল, যদি সেখানে অ্যানায়ন তিনটে পরিবেষ্টিত করে থাকে, ধরো এই তিনটে অ্যানায়ন পরিবেষ্টিত করে আছে, এর মাঝখানের ফাঁকা জায়গাটা দেখেছো কত ছোট। ফলে এখানে সেই ক্যাটায়নটা স্থান লাভ করবে যার ব্যাসার্ধ এই প্রথমের চেয়ে আরো ছোট। সুতরাং টোটাল বিন্যাস রীতিটাই ডিপেন্ড করে রয়েছে এই ক্যাটায়ন আর অ্যানায়নের ব্যাসার্ধের উপরে। আয়নীয় যৌগের গঠনে একটা ক্যাটায়নকে ঘিরে কতগুলো অ্যানায়ন অবস্থান করবে, সেটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য রেডিয়াস অফ বোথ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তাহলে আমরা আগে এই সরল কথাগুলো আমরা দ্রুত ভুলে যাই, তাই সেটাকে আগে একটু লিখে নিই। একটি ক্যাটায়নকে ঘিরে কতগুলি বা কত সংখ্যক অ্যানায়ন অবস্থান করবে তা ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে বা কি বলে সেই সংখ্যাটাকে, আমরা সেই বিষয়ের দিকে এগোচ্ছি। প্রথম বিষয় হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার।
কোঅর্ডিনেশন নাম্বার বা যাকে আমরা বাংলায় বলে থাকি স্ববর্গাঙ্ক। কাকে বলবো আমরা? স্ববর্গাঙ্ক হচ্ছে এক কথায় একটি ক্যাটায়নকে ঘিরে যত সংখ্যক অ্যানায়ন অবস্থান করে, সেই সংখ্যাটাকেই বলা হয় এক কথায় কোঅর্ডিনেশন নাম্বার বা স্ববর্গাঙ্ক। সংক্ষেপে আমরা এটাকে CNO বলে থাকি। আর সেই সংখ্যাটা কার উপরে নির্ভর করে? এই কোঅর্ডিনেশন নাম্বার নির্ভর করে ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতের উপর। কিভাবে সেই অনুপাতটা ডিপেন্ড করছে আমরা সেটা একটু জেনে নিই। আমরা একটা ছকের মধ্যে দিয়ে বিষয়টাকে ব্যাখ্যায় আনি। রেডিয়াস অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ অ্যানায়ন, আর তার দরুন কোঅর্ডিনেশন নাম্বারটা কত হবে আমরা জেনে নেব, আর তার দরুন গঠনটা কি হবে সেটাও আমরা জেনে নেব। 1 নম্বর, আমাদের টোটাল এই যে রেশিও আর ক্যাটায়ন বাই আর অ্যানায়ন, রেডিয়াস অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ অ্যানায়ন, এটাকে এইভাবেও লিখতে পারো আর প্লাস বাই আর মাইনাস, তাহলে আরো সংক্ষিপ্ত হয়ে যায়। এটাকে কতগুলো রেঞ্জে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম রাখা হয়েছে 0 থেকে 0.155, দ্বিতীয় 0.155 থেকে 0.225, তৃতীয় 0.225 থেকে 0.414, 0.414 থেকে 0.732, 0.732 থেকে 1, এই কটা ভাগে ভাগ করা হয়েছে। এখন তোমরা বলতে পারো স্যার একটা করে ডিজিট তো কমন আছে দুটো ক্ষেত্রে। খেয়াল রেখো, কমন আছে, আমি দেখতে পেয়েছি। এই যে রেঞ্জটা লেখা আছে না, এটা হচ্ছে 0 থেকে 0.155 এর মধ্যে, তার মানে 0.155 হবে না, জাস্ট এ লেস অবধি। কিন্তু এটা স্টার্ট হবে 0.155 থেকে, এটা শেষ হবে 0.225 এর নিচে গিয়ে। এটা আবার শুরু হবে 0.225 থেকে, এটা শেষ হবে 0.414 এর শেষ পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো কোঅর্ডিনেশন নাম্বারগুলো কি হবে। এইখানে এই রেঞ্জের মধ্যে থাকলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 2, এই রেঞ্জে থাকলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 3, এই রেঞ্জে থাকলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 4, এই রেঞ্জে থাকলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6, এই রেঞ্জে থাকলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 8। এখন গঠনটা কি হবে? যখন কোঅর্ডিনেশন নাম্বার 2, তার মানে কি? তার মানে একটা ক্যাটায়নকে ঘিরে মাত্র দুটো অ্যানায়ন অবস্থান করবে। তারা কোথায় থাকবে? দুপাশে। তাহলে এই গঠনটাকে আমরা কি বলবো? এই তিনজন কি আছে? একই সরল রেখায় আছে, সেই জন্য এই গঠনটাকে বলা হবে লিনিয়ার বা সরল রৈখিক। এই গঠনটাকে বলা হবে লিনিয়ার বা সরল রৈখিক। যখন 3 আসছে, কোঅর্ডিনেশন নাম্বার 3 একটু আগে ছবিতে এঁকেছিলাম, তখন হবে সেটা ত্রিকোণাকার দিতে পারো বা ত্রিভুজাকার দিতে পারো বা ট্রায়াঙ্গুলার দিতে পারো। আমি ত্রিভুজাকার লিখে রাখছি, কারণ অ্যানায়নগুলোকে বিন্দু রূপে কল্পনা করবে। দেখো
এই তো ছিল গঠনটা, তিনটে অ্যানায়ন ছিল এইভাবে পরিবেষ্টিত করে। তা এগুলোকে যদি বিন্দু রূপে কল্পনা করি এবং সেই বিন্দুগুলোকে যদি যোগ করি, তাহলে মাঝখানে যে ক্যাটায়ন তাকে ঘিরে গঠনটা ত্রিভুজাকার দাঁড়াচ্ছে। যখন 4 হবে তখন হবে চতুস্তলকীয়। যখন 4 হবে তখন গঠনটা হবে চতুস্তলকীয়। একে ইংরেজিতে বলা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। যখন 6 হবে তখন গঠনটা তখন হবে অষ্টতলকীয়। অষ্টতলকীয় অর্থাৎ অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল। আর যখন 8 হবে তখন গঠন হবে ঘনকাকার, অর্থাৎ কিউবিকাল গঠন আসবে। এবার ধরো কোনো কোশ্চেনে 6 আর 8টা কি উল্টে গেল না? কোনটা বাবা? 6 আর 8, 6টা তো ঘনকাকার হওয়া উচিত ছিল। আচ্ছা, আমি একটু দেখাই। হ্যাঁ, 6 কিভাবে হয় আমরা একটু সেটা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, এই হচ্ছে একটা ক্যাটায়ন, একই প্লেনে এই 4 জন আছে অ্যানায়ন। এখন কথা হলো, ওপর আর নিচের দিক তো ফাঁকা থাকবে না, কেলাসীয় গঠন ত্রিমাত্রিক ভাবেই চলে। তাহলে একই প্লেনে ক্যাটায়নকে ঘিরে ওই প্লেনে 4 জন আছে, তাহলে সেই ক্যাটায়নের ওপরের দিকটা আর নিচের দিক তো ফাঁকা রয়েছে। তাহলে যথারীতি ওপরের দিকেও তোমার একটা অ্যানায়ন স্থান নেবে এইটাকে ঢেকে দেওয়ার জন্য, আবার নিচের দিকেও একইভাবে আরেকটা অ্যানায়ন স্থান নেবে। ক্লিয়ার কি আমার কথাটা? ক্যাটায়নটাকে ঢাকতে হবে। একই প্লেনে 4 জন 4 দিক থেকে ঢেকে রেখেছে, তা তো ওপরের দিক আর নিচের দিক তো ফাঁকা, দিক তো 6টা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আর ওপরের দিক ঊর্ধ্ব আর অধ, এই তো 6টা দিক ধরে আমরা এগোবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এবার প্রথমে ভায়োলেট কালারের যে অ্যানায়ন গুলো লিখেছি তাদেরকে যদি আমি বিন্দুতে পরিণত করি, তাহলে একই প্লেনে 4 জন এইভাবে ছিল। আচ্ছা, তাদেরকে যদি আমি লাইন ড্র করে জুড়ে দিই, এইরকম শেপ আসছে। এবার উপরে রয়েছে একটা অ্যানায়ন আর নিচে রয়েছে একটা অ্যানায়ন। ধরো উপরের অ্যানায়নটা এখানে দিলাম, নিচের অ্যানায়নটা এখানে দিলাম। এবার উপরের অ্যানায়নের সঙ্গে এদের আবার সরলরৈখিক সংযোগগুলো তো সব ঘটাতে হবে, কারণ কণা পিছু সংযোগ করেই জালক গঠন আসে। বলতো, যেই এই চতুর্ভুজের সঙ্গে উপরের বিন্দু জুড়ে দিলাম, উপরের দিকে কটা তল তৈরি হয়ে গেল? 4টে তল, একদম ঠিক। আবার নিচের বিন্দুটার সঙ্গে যখন এদের একইভাবে সংযোগ করব, এদের সবার সংযোগ যখন ঘটিয়ে দেব, নিচেও আবার 4টে তল হবে। তাহলে টোটাল কটা তল হলো? 8টা তল হলো। এই কারণের জন্য 6 কোঅর্ডিনেশন নাম্বার অষ্টতলকীয় হয়। আর 8 কোঅর্ডিনেশন নাম্বারের ছবিটা দেখে নাও। 8 কোঅর্ডিনেশন নাম্বার হবে এরকম, এটা হবে 8 কোঅর্ডিনেশন নাম্বারের জন্য। অর্থাৎ গঠনকারী অ্যানায়ন গুলো এই জায়গাগুলোতে অবস্থান করছে। কটা কৌণিক বিন্দু? 8টা। অ্যানায়ন মাঝখানে, ক্যাটায়ন মাঝখানে। বেশ, তো আমাদের ধরো কোনো কোশ্চেনে ক্যাটায়ন আর অ্যানায়নের ব্যাসার্ধ দিয়ে দিল, আমাকে বলল যে বলো তো এরা মিলিত হয়ে যে কেলাসটা তৈরি করবে তার গঠনটা কেমন হবে। তখন আমাদের উত্তর হবে, সেই ক্যাটায়ন আর অ্যানায়নের ব্যাসার্ধের আমাকে অনুপাত বার করতে হবে। অনুপাতটার এবার রেঞ্জ গুলোকে দেখতে হবে, দেখে নিয়ে তারপরে আমাকে সিদ্ধান্ত করতে হবে যে কোন কেলাসের
কি গঠন হবে। ওকে।